প্রোগ্রামিংয়ের জগতে আপনাদের স্বাগত। আজ আমরা সি প্রোগ্রামিংয়ের একটা দারুণ কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যার নাম রিকারশন। বিশেষ করে এমএ কাউটের মতো টেকনিক্যাল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য এই বিষয়টা কিন্তু খুব জরুরি। তো চলুন এই কোডের রহস্যটা ভেদ করা যায়। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যদি একটা ফাংশন কাজ করতে করতে আটকে গিয়ে সাহায্যের জন্য নিজেকেই আবার কল করতে পারত? শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু প্রোগ্রামিংয়ে এটাই সম্ভব, আর এটাই হলো রিকারশনের মূল ধারণা। আর বিশ্বাস করুন, এই সাধারণ দেখতে আইডিয়ার উপরেই প্রোগ্রামিংয়ের কিছু সবচেয়ে পাওয়ারফুল আর সুন্দর সলিউশন তৈরি হয়েছে। এটা শুধু কোড করার একটা টেকনিক না, এটা আসলে প্রবলেম সলভ করার একটা সম্পূর্ণ আলাদা অ্যাঙ্গেল। আচ্ছা, তাহলে প্রথমে পরিষ্কার করে নেওয়া যাক এই রিকারশন জিনিসটা আসলে কি, এর আসল আইডিয়াটা ঠিক কোথায়। সহজ কথায় বলতে গেলে রিকারশন হলো এমন একটা প্রসেস যেখানে একটা ফাংশন সরাসরি বা অন্য কোনো ফাংশনের মাধ্যমে ঘুরে এসে নিজেকেই আবার কল করে, আর যে ফাংশনটা এই কাজটা করে তাকেই আমরা বলি রিকারসিভ ফাংশন। ব্যাপারটা অনেকটা একটা আয়নার সামনে আরেকটা আয়না রাখার মতো, যেখানে ছবির ভেতরে ছবি চলতেই থাকে। কিন্তু প্রশ্নটা হলো, এর পেছনের ম্যাজিকটা কি? মানে একটা ফাংশন নিজেকেই যদি বারবার কল করতে থাকে, তাহলে তো প্রোগ্রামটা একটা ইনফিনিট লুপে পড়ে যাওয়ার কথা, তাই না? এটা ক্র্যাশ না করে কাজটা করে কিভাবে? চলুন এর ভেতরের মেকানিজমটা একটু দেখি। তাহলে কম্পিউটার এতগুলো কলের হিসাব রাখে কিভাবে? মানে কোন কলের পর কোনটা আসবে এটা গুলিয়ে ফেলে না? এর আসল রহস্যটা হলো স্ট্যাক নামের একটা ডেটা স্ট্রাকচার। এই স্ট্যাকই কিন্তু পুরো ব্যাপারটা সামলায়। বলতে পারেন রিকারশনের আসল হিরো এটাই। আচ্ছা, এই স্ট্যাক জিনিসটা কাজ করে কিভাবে? ধরুন এটা পরপর রাখা প্লেটের একটা টাওয়ারের মতো। যখনই একটা ফাংশন কল হয়, তখন তার সব ইনফরমেশন একটা নতুন প্লেটের মতো করে টাওয়ারের মাথায় চাপিয়ে দেওয়া হয়। এটাকে বলে পুশ। ফাংশনটা যখন আবার নিজেকে কল করে, তখন আরও একটা নতুন প্লেট ওপরে বসে। আর যেই মুহূর্তে বেস কেস মানে থামার শর্তটা পূরণ হলো, তখন সবচেয়ে উপরের প্লেটটা কাজ শেষ করে বেরিয়ে যায়, মানে পপ হয়ে যায়, আর যাওয়ার সময় তার নিচের প্লেটকে রেজাল্টটা দিয়ে যায়। এভাবে একটা একটা করে প্লেট সরতে থাকে, আর আমরা ফাইনাল উত্তরে পৌঁছে যাই। থিওরি তো অনেক হলো, এবার চলুন কিছু সত্যিকারের উদাহরণ দেখা যাক, যেগুলো সি প্রোগ্রামিংয়ে প্রায়ই আমাদের কাজে লাগে। ফ্যাক্টোরিয়াল তো আমরা সবাই জানি, তাই না? যেমন 5 ফ্যাক্টোরিয়াল মানে হলো 5 ইন্টু 4 ইন্টু 3, এভাবে 1 পর্যন্ত। এখন রিকারশন দিয়ে এটাকে কিভাবে ভাবা যায়? দেখুন, ফ্যাক্টোরিয়াল 5কে কি আমরা 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 4 লিখতে পারি? পারি তো। আর ফ্যাক্টোরিয়াল অফ 4 মানে 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 3। এভাবেই চলতে থাকবে যতক্ষণ না আমরা ফ্যাক্টোরিয়াল 1-এ পৌঁছাচ্ছি। আর এটাই হলো আমাদের বেস কেস, মানে বড় একটা প্রবলেমকে ভেঙে একই রকম একটা ছোট প্রবলেমে নিয়ে আসা হলো। এতে কোডটা দেখতেও যেমন সুন্দর হয়, লিখতেও তেমন সহজ। ফ্যাক্টোরিয়ালের পর আরেকটা খুব ইন্টারেস্টিং প্যাটার্ন হল ফিবোনাচি সিকোয়েন্স। রিকারশন এর শক্তি বোঝার জন্য এটা একটা দারুণ উদাহরণ। এই সিকোয়েন্সের মজাটা হল যে কোনো একটা নাম্বার তার ঠিক আগের দুটো নাম্বারের যোগফল। যেমনটা এখানে দেখা যাচ্ছে, 5 এসেছে 2 আর 3 যোগ করে। এই যে একটা ন্যাচারাল প্যাটার্ন, এটাই কিন্তু রিকারশনের জন্য একদম পারফেক্ট। কারণ যে কোনো ফিব এন বের করতে হলে আমাদের শুধু ফিব n-1 আর ফিব n-2কে কল করলেই হচ্ছে। এই নিয়ে প্রোগ্রামারদের মধ্যে একটা মজার কথা চালু আছে, জানেন তো? যে রিকারশন বুঝতে হলে আপনাকে আগে রিকারশন বুঝতে হবে, মানে ব্যাপারটা নিজেই নিজের ডেফিনেশন। বেশ, সহজ উদাহরণ তো অনেক দেখা হলো। এবার চলুন দেখি রিকারশনের আসল পাওয়ারটা কোথায়, কিভাবে এটা দিয়ে বড় বড় আর জটিল সব পাজল সলভ করা যায়। বাইনারি সার্চের একটা চমৎকার উদাহরণ। এটাকে ডিভাইড অ্যান্ড কনকার বা ভাগ করো এবং শাসন করো স্ট্র্যাটেজি বলা হয়। ভাবুন, একটা ডিকশনারিতে কোনো শব্দ খুঁজছেন। আমরা কি প্রথম পাতা থেকে শুরু করি? না, আমরা মাঝখান থেকে খুলি, দেখি আমাদের শব্দটা আগে না পরে। যদি পরে হয়, তাহলে প্রথম অর্ধেকটা তো একবারে বাদ। বাইনারি সার্চ ঠিক এভাবেই কাজ করে। প্রতিবার লিস্টটাকে অর্ধেক করে ফেলে, আর বাকি অর্ধেকের ওপর আবার একই কাজটা রিপিট করে। আচ্ছা, এবার একটা ধাঁধার কথা বলি। এমন একটা প্রাচীন ধাঁধা যেটা সলভ করা যায় মাত্র 3টে সহজ নিয়ম দিয়ে। কিভাবে সম্ভব? এর সমাধানটাই হলো ক্লাসিক টাওয়ার অফ হ্যানয় পাজল আর তার রিকারসিভ সলিউশন। নিয়মগুলো খুব সহজ। প্রথমত, ওপরের n-1টা ডিস্ককে সোর্স থেকে মাঝখানের পেগে সরাতে হবে। দ্বিতীয়ত, সবচেয়ে বড় মানে নিচের ডিস্কটাকে সোর্স থেকে ডেস্টিনেশনে সরাতে হবে। আর সবশেষে ওই যে মাঝখানের পেগে রাখা n-1টা ডিস্ক, সেগুলোকে ডেস্টিনেশনে নিয়ে আসতে হবে। ব্যাস, এই 3টে স্টেপই বারবার রিপিট হয়ে পুরো টাওয়ারটাকেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম?
রিকারশন কিন্তু শুধু কোড লেখার একটা টেকনিক নয়, এটা আসলে প্রবলেমকে দেখার, তাকে নিয়ে ভাবার একটা সম্পূর্ণ নতুন অ্যাপ্রোচ। তো রিকার্সিভ ফাংশন লেখার সময় কয়েকটা জিনিস মাথায় রাখতেই হবে। একটা বেস কেস বা থামার জায়গা অবশ্যই থাকতে হবে, না হলে এটা চলতেই থাকবে। 2, বড় প্রবলেমটাকে ভেঙে তারই একটা ছোট ভার্সনে নিয়ে আসতে হবে। আর 3, বিশ্বাস রাখতে হবে যে ওই ছোট ভার্সনটা সলভ হয়ে যাবেই। এটাকে বলা হয় রিকার্সিভ লিপ অফ ফেথ। মানে ফ্যাক্টোরিয়াল হোক বা টাওয়ার অফ হ্যানওয়ে, এত সব জটিল সমস্যার সমাধান কিন্তু একটাই মূল আইডিয়ার উপরে দাঁড়িয়ে আছে, আর সেটা হলো একটা বড় সমস্যাকে তারই একটা ছোট কপি দিয়ে সলভ করা। এখন এই লজিকটা তো আমাদের কাছে পরিষ্কার। এবার ভাবার পালা, এই রিকার্সিভ অ্যাপ্রোচ ব্যবহার করে আমাদের চারপাশের আর কি রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভ করা যেতে পারে। এই প্রশ্নটা নিয়ে আজকের মতো আলোচনা শেষ করা যাক।